হাজার বছর আগে কেউ একজন ২১টা তামার পাত মাটির নিচে পুঁতে গেছিল। ভেবেছিল বিপদ কেটে গেলে সে মাটির নিচ থেকে আবার তুলে নিয়ে যাবে, কিন্তু সেই মানুষ আর কখনো ফিরে আসেনি। আর ৩০০ বছর পর যখন সেই পাতগুলো মাটির নিচ থেকে উঠল, সেটা ছিল অন্য দেশের মানুষের হাতে। ৩০০ বছর ধরে ভারতের ইতিহাসের একটা অংশ বন্দী ছিল ইউরোপে, কিছু তামার পাত, যার ওপর খোদাই করা ছিল এক সম্রাটের আদেশ। অবশেষে ২০২৬ সালে সেই তামার পাত ভারতে ফিরে এলো। কিন্তু প্রশ্ন হলো, এই তামার টুকরো নিয়ে এত উত্তেজনা কেন? আসলে এটা একটা কোনো ধাতব টুকরো না, এটা একটা সাম্রাজ্যের স্মৃতি, যারা হাজার বছর আগে সমুদ্র জয় করেছিল। এটা একটা হারিয়ে যাওয়ার গল্প। কিভাবে হারিয়ে গেছিল সেটা আজও ইতিহাসের রহস্য। আর এটা একটা ফিরে আসার গল্প, যার জন্য লড়াই করতে হয়েছে প্রায় ১৪ বছর। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আজকে আমরা এমন একটা গল্পে ঢুকবো যেটা শুরু হয়েছিল একটা সাম্রাজ্যের উচ্চতায় আর শেষ হয়েছে ৩০০ বছরের নীরবতা ভেঙে। সালটা ছিল ৯৮৫। দক্ষিণ ভারতের তাঞ্জাবুর শহর থেকে একটা সাম্রাজ্য ধীরে ধীরে তার শক্তি বাড়াচ্ছে, আর সেই সাম্রাজ্যটাই ছিল চোল সাম্রাজ্য। সেই সময় ইউরোপের অনেক রাজ্য সমুদ্র বাণিজ্যে পিছিয়ে ছিল, কিন্তু সেই একই সময় ভারত মহাসাগরে আধিপত্য তৈরি করেছিল এই চোল নৌবাহিনী। শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া সব জায়গাতেই এদের প্রভাব ছিল। আর এই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজার নাম ছিল রাজারাজা চোল প্রথম। রাজারাজা শুধু যুদ্ধজয়ী ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক আর একজন বড় স্বপ্নদ্রষ্টা। তার হাতেই তৈরি হয়েছিল আজকের তামিলনাড়ু তাঞ্জাভুরের এক বিখ্যাত বৃহদশ্বর মন্দির, যেটা আজও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। কিন্তু এই রাজার একটা বিশেষ দিক ছিল, তিনি শুধু হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না, অন্য ধর্মের প্রতিও তার সমান সম্মান ছিল। আজকের তামিলনাড়ুর নাগাপট্টিনাম শহরে একটা বৌদ্ধ মন্দির ছিল, যার নাম ছিল চূড়ামণি বিহার। এই মন্দিরটি তৈরি করেছিলেন দূরদেশের এক রাজা, শ্রীবিজয় রাজ্যের শাসক। এই শ্রীবিজয় ছিল মালয়েশিয়ার ইন্দোনেশিয়া অঞ্চলের এক বিশাল সাম্রাজ্য। রাজারাজা চোল ঠিক করলেন তিনি এই মন্দিরকে সাহায্য করবেন। আশেপাশের কয়েকটি গ্রামের সমস্ত রাজস্ব, মানে সে গ্রাম থেকে যা কর আসতো, সেটা সব যাবে এই মন্দিরের খরচে। কিন্তু এই দানের প্রমাণ রাখা হবে কি করে? কাগজ তো বেশি দিন টেকে না, আর পাথরে লিখলে সরানো যায় না, তাই বেছে নেওয়া হলো তামার পাত। রাজারাজার এই আদেশ প্রথমে তালপাতায় লেখা হয়েছিল, তারপর তার ছেলে রাজেন্দ্র চোল এই আদেশ খোদাই করলেন ২১টি তামার পাতে। এই পাতগুলো ব্রোঞ্জের রিং দিয়ে বাঁধা ছিল, আর তাতে ছিল রাজার নিজস্ব শিলমোহর। এই আদেশ মূলত দুটো ভাষায় লেখা হয়েছিল, সংস্কৃত আর তামিল। আর এই পাতের নাম ছিল আনাইমাঙ্গালাম কপার প্লেট, যা ইউরোপে লেডেন প্লেটস নামে পরিচিত। তোমরা যারা পন্নিয়িন সেলভান সিনেমাটা দেখেছো, তারা হয়তো জানো যে বিখ্যাত তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাসেও এই পাতগুলোর কথা উল্লেখ আছে। সালটা ছিল ১৬৮৭। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাদের সংক্ষেপে বলা হতো ভিওসি, তারা নাগাপাট্টিনামে একটা বড় দুর্গ বানানো শুরু করলো। এই দুর্গের নাম ছিল ফোর্ট ভিজভ সিনেন। আর এর পাশেই একটা অন্ধকার জায়গা ছিল, যেটাকে ডাচরা বলতো চাইনিজ পগোডা। সেই দুর্গ বানানোর সময় মাটি খোঁড়া হচ্ছিল, আর এই মাটির নিচ থেকেই পাওয়া গেল সেই ২১টি তামার পাত। কিন্তু এই পাতগুলো মাটির নিচে গেল কি করে? ঐতিহাসিকরা মনে করেন যে কোনো এক বিপদের সময় রক্ষার জন্য কেউ একজন এই পাতগুলোকে এই মাটির নিচে পুঁতে রেখেছিল। হয়তো ভেবেছিল বিপদ কেটে গেলে আবার মাটির নিচ থেকে তুলে নিয়ে যাবে, কিন্তু সেই দিন আর কখনো আসেনি। কিন্তু এই পাতগুলো মাটি থেকে ওঠার পর কার হাতে গেল সেটা নিয়ে ইতিহাস একটু অস্পষ্ট। তবে লেডেন ইউনিভার্সিটির এক নিজস্ব তদন্ত থেকে জানা যায় যে ১৭১২ সালে ফ্লোরেন্টিয়াস ক্যাম্পার নামের একজন ডাচ পাদ্রী এই পাতগুলো নেদারল্যান্ডসে নিয়ে যান। তিনি তখন ব্যাটাভিয়ায় কাজ করতেন, যেটা আজ ইন্দোনেশিয়ার জাকার্তা। ক্যাম্পার কিভাবে এই পাতগুলো পেয়েছিলেন সেটা আজও পুরোপুরি জানা যায়নি। তবে লেডেন ইউনিভার্সিটি নিজেই স্বীকার করেছে যে এই পাতগুলো মালিকের অনুমতি ছাড়াই নাগাপট্টিনাম থেকে সরানো হয়েছিল। ক্যাম্পার মারা যাবার পর এই পাতগুলো তার পরিবারের কাছে রয়ে গেল। তার মেয়ে জোহানা ক্যাম্পারের বিয়ে হয়েছিল লেডেন ইউনিভার্সিটিরই একজন অধ্যাপকের সাথে, যার নাম হেনরিক অ্যারেন্ট হ্যামেকার। তিনি ছিলেন প্রাচ্যের ভাষার অধ্যাপক। আর ১৮৬২ সালে তাদের উত্তরসূরিরা এই পাতগুলো লেডেন ইউনিভার্সিটিকে দান করে দিল। আর সেই থেকে এই পাতগুলো পড়ে রইল লেডেন ইউনিভার্সিটি লাইব্রেরির একটি তাকে। কিছু গবেষক এই পাতগুলো নিয়ে পড়াশোনাও করেছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলো ছিল পুরোপুরি অজানা।
হাজার কিলোমিটার দূরে অন্য ভাষার মানুষের দেশে চোল সাম্রাজ্যের স্মৃতি নীরবে পড়ে রইল। আর এভাবেই কেটে গেল 300 বছরেরও বেশি সময়। কিন্তু ভারতও চুপ করে বসেছিল না। আর এই যুদ্ধটা আর তলোয়ারেরও ছিল না, ছিল কাগজ, প্রমাণ আর কূটনীতির। 2012 সালে ভারত আনুষ্ঠানিকভাবে প্রথম দাবি তুলল যে এই পাতগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু কূটনীতি এত সহজ না। দেশে দেশে আলোচনা, প্রমাণ সংগ্রহ, কমিটি গঠন, এভাবেই বছরের পর বছর কেটে গেল। আর 2022 সালে একটা বড় পরিবর্তন হলো। নেদারল্যান্ড সরকার একটা নতুন নিয়ম তৈরি করলো, যাতে বলা হয় যে ঔপনিবেশিক আমলে যেসব জিনিস তাদের কাছে এসেছে সেগুলো ফেরত দেওয়া উচিত। এই নীতির পর লেডুন ইউনিভার্সিটি একটা নিজেই তদন্ত শুরু করলো। আর এই তদন্তে বেরিয়ে এলো যে এই পাতগুলো মালিকদের অনুমতি ছাড়াই ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কমিটি সরাসরি বলল যে এই পাতগুলো ভারতকে ফেরত দেওয়া উচিত। 2023 সালে ভারত ইউনেস্কোর আন্তর্জাতিক একটি কমিটিতে আবেদন করলো, যার নাম ICP-RCP। সেই কমিটিও বলল যে ভারতের দাবি ঠিক, আর নেদারল্যান্ডসকে এই পাতগুলো ভারতকে ফেরত দেওয়া উচিত। আর অবশেষে এলো সেই দিন, 16ই মে 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস গেলেন। ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সামনে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে সেই 21টি তামার পাত ভারতের হাতে তুলে দেওয়া হলো। প্রতিটি ভারতীয়দের জন্য এটি একটি আনন্দের মুহূর্ত। আর 14 বছরের লড়াই এভাবেই শেষ হলো। এবার একটু ভাবো যে একটা পুরনো জিনিস ফেরত আসা কি এত বড় ব্যাপার? আসলে হ্যাঁ, এই তামার পাতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে 11শো শতাব্দীতে ভারত শুধুমাত্র নিজের মধ্যে গুটিয়েছিল না। সেই সময় চোল সাম্রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য করত, কূটনীতি করত আর সংস্কৃতি ভাগ করে নিত। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজার তৈরি একটি বৌদ্ধ মন্দিরে তামিল হিন্দু রাজার দান এটাই প্রমাণ করে যে সেই সময়কার ভারত উন্মুক্ত ছিল আর কতটা শক্তিশালী ছিল। আর এই পাতগুলো ফেরত আসা মানে শুধু একটা নথি ফেরত আসা না, এটা একটা বার্তা যে ঔপনিবেশিক আমলে যা হারিয়ে গেছিল তা একদিন ফিরেই আসে। শুধু এই তামার পাতই না, 2014 থেকে এখনো পর্যন্ত আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে 300টারও বেশি প্রাচীন শিল্পকর্ম ভারতে ফিরে এসেছে। একটা দেশ যখন তার ইতিহাস ফেরত নেয় তখন সে তার পরিচয় ফেরত নেয়। তো বন্ধুরা, এটাই ছিল আনাইমঙ্গলম কপার প্লেটের গল্প। একটা রাজা দানের দলিল যা হাজার বছর পরেও টিকে আছে, কারণ তামায় মরচে ধরে না, আর ইতিহাসও এত সহজে মুছে যায় না। তো তোমরা কি মনে করো যে কূটনীতি দিয়ে কি হারানো ঐতিহ্য ফিরে পাওয়া সম্ভব, নাকি দরকার আরও কঠোর আন্তর্জাতিক আইন? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই তামার পাতগুলো হয়তো হাজার বছরের পুরনো, কিন্তু এই পাতের ওপর লেখা গল্পটা এখনো শেষ হয়নি। তো বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে এই ধরনের গল্প ফ্রিকোয়েন্টলি আসতে থাকবে।